রাধে রাধে। সকাল সকাল আমি বেরিয়ে পড়েছিলাম মায়াপুরের উদ্দেশ্যে। তোমরা থাম্বনেল থেকে বুঝেই গেছো আমি আসলে বেলঘরিয়া হয়ে যাচ্ছিলাম। এই যে আমাদের ট্রেন চলে এসেছে, এটা হলো কৃষ্ণনগর লোকাল। তো কৃষ্ণনগর লোকালে নৈহাটি হয়ে জয় বড়মা। বড়মা তো আর দর্শন করতে পারিনি, কিন্তু ওপর দিয়ে বেরিয়ে গেছিলাম। তারপরে ঘড়িতে বাজে 8:50, আর দেখো কত কুয়াশা আকাশে, মানে কিছু দেখাই যাচ্ছিল না সাইডে। সূর্য দেখো পুরো ঢেকে গেছে, আর প্রচণ্ড ঠান্ডাও ছিল। ঘড়িতে বাজে 9:39, আর আমরা কৃষ্ণনগর গিয়ে পৌঁছে গিয়েছিলাম। স্টেশন থেকে বেরিয়ে দেখতে পেলাম অনেক টোটো দাঁড়িয়ে আছে, কিন্তু আমি বলবো এই টোটোগুলোই তোমরা উঠো না, কারণ ওরা যে যা পারে দাম চাইতে থাকে, ঠিক আছে? সো একটু এগিয়ে যাবে, তোমরা গিয়েই দেখবে অটো স্ট্যান্ড, ওখান থেকে তোমরা অটো নিয়ে নিতে পারো। আবার তোমরা আরেকটা কাজ করতে পারো, তোমরা স্টেশনে এত ঘুরে না আসে 1 নম্বর প্ল্যাটফর্মে মাঝখান দিয়ে বেরিয়েও দেখবে সোজা অটো স্ট্যান্ড, ওখানে চলে আসতে পারো। আর অটো নিয়েছিল আমাদের 30 টাকা করে, মানে যেতে 30 টাকা, আসতে 30 টাকা। সো আমি অটোর পেছনে বসে গেছিলাম ভারী ব্যাগ নিয়ে, কারণ সামনে বসার জায়গা ছিল না। অটো করে তোমাদের 30 থেকে 40 মিনিট লাগবে স্বরূপগঞ্জ ফেরিঘাট পৌঁছতে। দেখো কি সুন্দর দৃশ্যটা। আর টোটো করে গেলে তোমাদের সময়ও বেশি লাগবে, ভাড়াও বেশি লাগবে, তাই আমি বলবো তোমরা অটো করেই যাও। দেখো কি সুন্দর দৃশ্যটা, দুপাশে গ্রাম আর মাঝখান দিয়ে রাস্তা আর রেল লাইন চলে গিয়েছে, কিন্তু ট্রেন নাকি এখন আর চলে না ওখান দিয়ে। কিছুটা এগোনোর পর চলঙ্গি নদী চোখে পড়লো। সো এই নদীটাই পার করে আমরা ওই পারে যাবো। তোমাদের স্বরূপগঞ্জ অটো স্ট্যান্ডের সামনে নামাবে, ওখান থেকে ফেরিঘাট পায়ে হেঁটে 2 মিনিট মতন লাগবে। সো আমরা এখানে খাবারের দোকান খুঁজছিলাম। সো একটা পেয়ে গেছিলাম হোটেল শুভম বলে, এখান থেকে আমরা সকালে ব্রেকফাস্টটা করে নিয়েছিলাম। তো এখান থেকে এখন পরোটা খাবো আমরা। পরোটা ভাজা হচ্ছে। পরোটা খাবো ভেবেছিলাম, কিন্তু দাদা বললো পরোটা করতে অনেক সময় লেগে যাবে, তো তার চেয়ে ভালো তোমরা কচুরি নাও। তো কচুরিটা বেশ আমার ইউনিক লেগেছিল, কারণ কচুরিটা বেশ ক্রাঞ্চি ব্যাপার ছিল, আর ক্রাঞ্চি জিনিস খেতে আমার খুব ভালো লাগে। আর সবজিটাও বেশ ভালো ছিল। তোমরা যদি কখনো যাও এখান থেকেই খেও। আমরা যেখান থেকে ব্রেকফাস্ট করলাম হোটেল শুভম, তার পাশ দিয়ে একটা গলি চলে যাচ্ছে। সেই গলিটা সোজা তোমাদের নিয়ে যাবে ফেরিঘাটের দিকে। তো এদিকে দেখতে পেলাম মায়াপুর যাইবার পথ। সো তোমরা একটু এগিয়ে যাবে, গিয়েই দেখতে পারবে স্বরূপগঞ্জ হুলোর ঘাট। খুব অল্প দামেই তোমরা টিকিট পেয়ে যাবে 3 টাকা, মানে জাস্ট এই পার থেকে ওই পার করার জন্য। দাদা দুজন টিকিটটা আমরা পেয়ে গিয়েছিলাম, কিন্তু ওইখানে 2জন লোক ছিল। মানে আমি তাদেরকে বলছিলাম যে যদি এই পার থেকে ওই পার করার জন্য একটা ব্রিজ করে দেয়, ঠিক আছে, ওভার ব্রিজ, তো আমরা পায়ে হেঁটেই পার হয়ে যেতে পারতাম, আর নৌকায় মানে উঠতে হতো না। তো এখানে দেখতে পাচ্ছি আমরা মাছ ধরছে। সো এবার ওটা বলার পরে আমাকে বলছে যে যদি ওই ব্রিজ করে দেয়, ওভার ব্রিজ করে দেয়, তাহলে এদের ইনকাম কী করে হবে? তখন আমি ভাবলাম না, কথাটা ঠিক, এদের ইনকামও তো দরকার পড়বে না, নালে এরা চলবে কি করে? মানে এদের তো এতেই ইনকাম যে পর্যটকরা এই পার থেকে ওই পার করবে নৌকা করে। তো আমি তারপরে ফিল করলাম 3 টাকা এমন কিছু বড় একটা অ্যামাউন্ট না, আমরা এদিক থেকে ওদিকে অনেক কিছু ভুলভাল জিনিসে ব্যয় করি, তো 3 টাকা দেওয়াই যেতে পারে। এই পার থেকে ওই পার পৌঁছতে 2 থেকে 3 মিনিট লাগতো, কিন্তু তোমরা নামার সময় একটু দেখে নেবো, কারণ জায়গাটা একটু রিস্কি। সো নিজের সেফটি নিজের কাছে। আর হ্যাঁ, টিকিটটা কিন্তু সেফলি রেখো, ওদেরকে নামার সময় দেখাতে হবে। আমরা নৌকা থেকে নেমে কিছুটা এগিয়ে গিয়ে দেখলাম কৃষ্ণনগর যাওয়ার বাস দাঁড়িয়ে আছে। সো তোমরা কৃষ্ণনগর থেকে এখানে আসতে পারো বাসে করে, কিন্তু আমি বলবো অটো করেই আসাটা বেটার, কারণ বাসে অনেক সময় লাগিয়ে দেবে। হয়তো একটু পয়সাটা বেশি যাবে, কিন্তু তোমরা তাড়াতাড়ি পৌঁছেও যাবে। আমরা কিছুটা এগিয়ে গিয়েই দেখতে পেলাম শ্রী চৈতন্য মহাপ্রভু জন্মস্থানে গেট করা হয়েছে। তো এই গেট দিয়ে তোমরা এগিয়ে যাবে। ফেরিঘাট থেকে সোজা এগিয়ে এলে গেটটা পার করেই দেখতে পাবে টোটো স্ট্যান্ড। তো তোমরা চাইলে এখান থেকে টোটো করেও ইসকন মন্দির যেতে পারো, 10 টাকা করে নেবে। আবার চাইলে পায়ে হেঁটেও যেতে পারো। আমরা পায়ে হেঁটেই গিয়েছিলাম, কারণ আমাদের অনেক কিছু দেখার ছিল। এখানে কিছুটা এগিয়ে গিয়েই তোমরা দেখতে পাবে অনেক লজ হোটেল আছে। তোমরা যারা স্টে করতে চাও মায়াপুর এসে, তো এখানে তোমরা স্টে করতে পারো। আমরা অ্যাকচুয়ালি দিনের দিন গেছিলাম আর ফিরে এসেছিলাম বলে আমরা হোটেল বা লজে যাইনি। ইসকন যাওয়ার পথে তোমরা অনেক মন্দির দেখতে পারবে, অনেক সুন্দর সুন্দর মন্দির দেখতে পারবে, আরো অনেক কিছু কেনাকাটার জিনিস দেখতে পারবে তোমরা। কিন্তু আমি যা দেখলাম মেয়েদের জিনিস কিন্তু বেশি পাওয়া যায় মায়াপুরে। আমি ইসকন যাওয়ার পথে একটু চা খেয়ে নিয়েছিলাম, চায়ের মূল্য ছিল 5 টাকা, বেশ ভালো চাটা করেছিল।
আরও কিছুটা এগিয়ে গিয়ে দেখলাম মেয়েদের ঘাগরা কি সুন্দর টাঙিয়ে রেখেছিল। দেখো, আমার খুব ভালো লেগেছিলো বলেই আমি ভিডিও করে তোমাদেরকেও দেখিয়ে দিলাম। থ্যাংক ইউ। ফেরিঘাট থেকে মিনিট 10 থেকে 15 মিনিট হাঁটার পর দেখতে পেলাম ইসকন টেম্পল। কি সুন্দর লাগছে দেখো। এবার আমরা পৌঁছে গিয়েছিলাম ইসকন ঢোকার গেটের সামনে। এখানে কিন্তু অনেক জিনিসপত্র পাওয়া যাচ্ছে, তোমরা এইগুলোকে একটু এড়িয়ে চলে যেও মন্দিরের ভেতরে। এই যে শ্রী মায়াপুর চন্দ্রোদয়া মন্দিরের এই গেট দিয়ে ঢুকে যাবে তোমরা। ঢুকেই দেখলাম অনেক ভিড়, মানে অনেক পর্যটকরা এসছে। আর এই যে এটা দেখতে পাচ্ছ, এটা হলো একটা ম্যাপ। সো তোমরা এটাও ফলো করে নিতে পারো কোথায় কি আছে, সো তোমাদের সুবিধা হবে। ঢুকতেই বাদিকে পড়লো শ্রীল প্রভুপাদের ভজন কুটির। বেশি দেরি না করে আমি কুটিরে প্রবেশ করে ফেললাম। সিরিয়াসলি গাইস, একটা আলাদাই পরিবেশ ছিল। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কুটিরের ঠিক অপোজিটেই ছিল খাবারের স্টল, আর এখান থেকে সবাই টোকেন কালেক্ট করছিল। টোকেন কালেক্ট করার কিন্তু একটা নির্দিষ্ট সময় থাকে, আর এখানে ভেজ খাবারের অনেক অপশন থাকে, কিন্তু দামগুলো প্রতিটা স্টলে ভ্যারি করে, কোনোটাই কম কোনোটাই বেশি। যদিও আমরা এখান থেকে খাইনি, কুটিরের অপোজিটে তো খাবারের স্টল ছিল, তোমাদের দেখালাম। আর কুটিরের পাশ দিয়েই তোমরা মন্দিরের দিকে চলে যেতে পারবে। এই যে নতুন ইসকন টেম্পলটা এখনো ওপেনিং হয়নি, সো রিনোভেশন চলছে, এই পেছনের কাজ হচ্ছে। আর এই সাইড দিয়েই তোমরা চলে গিয়ে পাবে হলো পুরনো মন্দিরটা। এখানে আমরা দেখতে পাচ্ছি গদা ভবন। তো গদা ভবনে তোমরা থাকার জন্য এখানে রিসেপশনে এসে কথা বলে নিতে পারো। সো এই যে দেখতে পাচ্ছ তোমরা, এইখানে তোমরা এসে থাকতে পারো। অবশেষে আমি এসে পৌঁছালাম পুরনো মন্দিরের সামনে। এবার ব্যাপারটা হচ্ছে, ভেতরে তো ফোন অ্যালাউ না, সো আমরা বাইরে ফোন রেখেই দর্শন করে এলাম। আর ভেতরে সিরিয়াসলি একটা আলাদাই শান্তি ছিল। জুতো রাখা, ফোন রাখা, এইসবের স্টল। শু কাউন্টার ওদিকে, এইদিকে মোবাইল কাউন্টার। মন্দিরে যাওয়া এদিকে ভেতর দিয়ে রাস্তা আছে। মন্দিরের ভেতরে অনেক জায়গা ছিল, মানে অনেক একর্স অফ ল্যান্ড ছিল, তার মধ্যে আবার এদিকে ওদিকে যেতেও দিচ্ছিল না। আর এখানে দেখতে পাচ্ছ সব কার পার্কিং করার জায়গা, এখানে বাস কার সব পার্কিং করার জায়গা ছিল। আর এটা হলো একটা মাঠ, মানে বিশাল বড় জায়গা, বিশাল বড় এরিয়া, মানে একদিনে তো ভাই শেষ করা যাবে না। এই অন্নদান কমপ্লেক্সে ফ্রিতে ভোজন দেওয়া হয়, তো তোমরা যদি চাও তো এখানে ফ্রিতে ভোজন করতে পারো। আর তাছাড়া যদি তোমাদের পরিবারের কোনো মেম্বারের অনুষ্ঠান পালন করতে চাও এবং আশীর্বাদ আর কৃপা লাভ করতে চাও, তাহলে এখানে সাধু, বৈষ্ণব, তারপর তীর্থযাত্রীদের তোমরা ভোজন করাতে পারো। এখানে রেট চার্টটা দেওয়া আছে, তোমরা একবার পজ করে দেখে নিতে পারো। এদিকে হচ্ছে শ্রুতি ভবন, এইখানে অতিথিদের জন্য সুলভ মূল্যে রুম পাওয়া যায়। যদিও কাছে গিয়ে দেখানোর সুযোগ হয়ে ওঠেনি, তোমাদেরকে দূর থেকেই আমি দেখাচ্ছি। এই যে দেখতে পাচ্ছ অনেকগুলো রুম পাশাপাশি আছে, ওখানে কন্ট্যাক্ট নাম্বারও দেওয়া আছে, তোমরা পজ করে নাম্বারটা দেখে নিতে পারো এবং কল করে রুমগুলোর রেটস জেনে নিতে পারো।
এখানে আবার মাসিক থাকার জন্য ব্যবস্থা আছে, স্টুডেন্টদের জন্য 20% ছাড়। এবার আমরা চলে এসেছিলাম গোশালাতে। আমার সিরিয়াসলি গেটটা দারুণ লেগেছে, তোমরা একবার দেখো কি সুন্দর লাগছে, আর ওখানে পাখিগুলো বসে আছে, অসাধারণ লাগছিল। এই যে সামনে গরু গাড়ি দাঁড়িয়ে আছে। তো আমি বলবো তোমরা যারা মায়াপুরে আসবে একবার হলেও চোরো, কিন্তু তোমাদের একটা আলাদাই ভালো লাগবে, মাত্র 10 টাকা। আমরা গোশালার ভেতরে প্রবেশ করে গিয়েছিলাম, আর গিয়েই দেখলাম অনেক ভিড়, কারণ এখানে অনেক খাবার বিক্রি হচ্ছিল। তোমরা একবার পজ করে দেখে নিও কি কি খাবার ছিল, আর তার সাথে দামটাও চেক করে নিও। এখানে তোমরা দেখতে পাচ্ছ গো সেভার 4টা, পুরো পজ করে দেখে নিতে পারো তোমরা কেমন করে কি কি দিয়ে সাহায্য করতে পারবে। এখানে দেখতে পাচ্ছি রান্নার জ্বালানির জন্য অনেক কাঠ একট্টা করা হয়েছে, মানে মহাপ্রসাদ বানানোর জন্য এই কাঠগুলো লাগে রান্নার জন্য। সো প্রচুর পরিমাণে এখানে কাঠ রাখা আমরা দেখতে পাচ্ছি। এই যে এটা হলো রান্নাঘরটা, তো এখানে সব রান্না ফান্না হচ্ছে, মহাপ্রসাদ, তারপরে এখানে ক্ষীরও আবার বানানো হয়। ইসকন মায়াপুরে তোমরা চাইলে বৈদিক মতে বিয়েও করতে পারো, বা তোমাদের কোনো অনুষ্ঠান এখানে এসে পালনও করতে পারো। এখানে আর একটা আকর্ষণীয় জিনিস আছে, মানে থিয়েটার আছে। এটা হলো ফুলডম থিয়েটার 360 ডিগ্রি। তো তোমরা চাইলে এখানে এসে শো দেখতে পারো। এই যে শো টাইমিংগুলো লেখা আছে, এখানে সমুদ্র মন্থন শো দেখানো হয়, আর এক একটা শো টাইমিং 20 মিনিটের মতন থাকে। এখানে একটা ছোট ক্যাফে টাইপেরও আছে, এখানে তোমরা চাইলে টি, কফি, দেন কিছু স্ন্যাক্স করে নিতে পারো। মায়াপুর ইসকন মন্দিরের 1 কিলোমিটারের মধ্যেই পাওয়া যাচ্ছে বিরিয়ানি, তবে সম্পূর্ণই নিরামিষ। ইসকন মন্দিরের একজন ভক্ত রত্নময় গোবিন্দ দাস, যাকে এখন আমরা রানাদা নামে চিনি। আগে রানাদা ভ্যানে ভ্যানে করে বিরিয়ানি বেচতো, কিন্তু এখন এই হোটেলটা দিয়েছে। মায়াপুরে জগন্নাথ ভেজ বিরিয়ানি মানে রানাদার দোকানের বিরিয়ানি খুবই বিখ্যাত। আর শুধু বিরিয়ানি নয়, এখানে সোয়া চাংসটাও কিন্তু খুবই বিখ্যাত। শোনা গেছে আগে যখন রানাদা ভ্যানে করে বিরিয়ানি বেচতো নাকি, তখন কিন্তু লোক খুঁজে খুঁজে ঠিক রানাদাকে বের করে ওখান থেকেই বিরিয়ানি খেত। এবার তোমাদের আমরা বলে দিই মানে আমরা কি কি নিয়েছিলাম ওখান থেকে। আমরা নিয়েছিলাম অবশ্যই ভেজ বিরিয়ানি, হাফ নিয়েছিলাম 50 টাকা মূল্য। তার সাথে নিয়ে নিয়েছিলাম সোয়া চাংস, যার মূল্য ছিল 60 টাকা, আর তার সাথে চিলি সয়াবিন। 50 টাকা নিয়েছিল ঠিকই, কিন্তু এখানে পরিমাণটা কিন্তু অনেকটাই বেশি দিয়েছিল। আর 100 টাকাও পাওয়া যায়, কিন্তু সেটা হয়তো আর খেতে পারতাম না, কারণ 50 টাকার বিরিয়ানির পরিমাণটা অনেকটাই বেশি ছিল। এই যে দেখতে পাচ্ছ আমি সোয়া চাংসটা ভেঙে নিচ্ছি। তারপর বিরিয়ানির চালটাও কিন্তু একদম ঝরঝরে ছিল, মানে কোনো স্টিকি ভাবটা ছিল না। আলুটাও কিন্তু বেশ বড় ছিল। এবার তোমাদের আমি স্বাদের ব্যাপারটা বলে দিই। তো সিরিয়াসলি গাইস, ভেজ বিরিয়ানি যে এত সুন্দর খেতে হয় আমি এইখানে না খেলে জানতে পারতাম না। আমি কিছুক্ষণ পরে একটা পনির খুঁজে নিলাম, দেখতেই পাচ্ছ তোমরা। পনিরটা কিন্তু বেশ ভালোভাবে ফ্রাই করেছিল ওরা। এটা অ্যাকচুয়ালি বিরিয়ানির মধ্যেই ছিল, মানে ভেজ বিরিয়ানির মধ্যে পনিরটা দেওয়া হয়েছিল। ওভারঅল সেদিনকে দুপুরের ভোজনটা বেশ আমরা ভালোভাবেই করেছিলাম, আর আমাদের টোটাল কস্ট পড়েছিল 130 টাকা। এবার আমরা গদা ভবনের দিকে এগিয়ে চলেছি। তো আমরা ভেতরে কি কি দেখতে পাই তোমাদেরকেও দেখাচ্ছি আমাদের সাথে সাথে, তো দেখতে থাকো। প্রথমে গিয়েই দেখলাম অনেক বাইক সাইকেল পার্ক করা আছে, এগুলো হয়তো যারা ইসকনে কাজ করে তাদের। আবার ভেতরে অনেক দোকানও আছে, এখান থেকে তোমরা চাইলে অনেক কিছু কিনে নিতে পারো। ওই যে সামনে দেখতে পাচ্ছি গদা ভবন গেস্ট হাউস রিসেপশন, তো ওখানে তোমরা গিয়ে থাকার জন্য কথা বলে নিতে পারো। এখানে দেখো পার্কে ঢোকার আগে কি সুন্দর ফুল দিয়ে গেটটা সাজানো হয়েছে। পার্কের ভেতরে যেহেতু আমরা শীতকালে গিয়েছিলাম, অনেকে বসে রোদ পোয়াচ্ছিল। তোমরাও চাইলে এখানে কিছুক্ষণ রেস্ট নিয়ে নিতে পারো। নারায়ণ শুয়ে আছে। এখানে মেলা হচ্ছিল, যেখানে কালচারাল প্রোগ্রামের সাথে সাথে বুক স্টলও ছিল। সেখানে ধর্মীয় বই বিক্রি হচ্ছিল, যেমন গীতা, রামায়ণ, মহাভারত। দেখো কি সুন্দর লাগছে ঝর্ণা, তার সাথে মন্দিরটা খুব সুন্দর লাগছে। ভিডিওর একদম শেষের দিকে চলে এসেছি। তোমাদের আরেকটা কথা আমি জানিয়ে রাখি, তোমরা যদি নতুন মন্দিরটা ভেতরে ঘুরে দেখতে চাও, তার জন্য কিন্তু 50 টাকা করে টিকিট নেওয়া হচ্ছে। আজকের ভিডিওটা আর বেশি বাড়াচ্ছি না, এই পর্যন্তই থাক।
তোমাদের কেমন লাগলো তোমরা আমাদের কমেন্ট করে জানিও, আর তোমরা কজন এই বছর মায়াপুর গেছো সেটাও কমেন্ট করে জানিও। তোমাদের সাথে আবার দেখা হচ্ছে আমার পরবর্তী ভিডিওতে। টিল দেন, টাটা, বাই বাই।